ভাই জুমে থাকবেন নাকি ক্লাসরুমে জয়েন করবো? হ্যাঁ, জুমে থাকবেন না ক্লাসরুমে জয়েন করবো? বুঝি নাই। রুমে থাকবেন নাকি গুগল ক্লাসরুমে জয়েন করবো? ও না না, থাকুক, সমস্যা নেই। টাইম তো মনে হয় ঘটনা তো প্যাস খেয়ে গেছে। ভাই টাইম শর্ট হয়ে গেছে নাকি? হ্যাঁ, টাইম তো শর্ট হয়ে গেছে, কারণ 40 মিনিটস থাকে তো। এখন তারা করে না, ওরা এক্সটেন্ড করে দেন। আমি হলো আগে অফিসে মাঝে মাঝেই করা লাগতো আমাদের বিভিন্ন বায়ারের মিটিং, সেক্ষেত্রে দেখতো ওরা অটোমেটিক টাইম এক্সটেন্ড করে দিত। এখন এই যে করোনা লকডাউনের কারণে প্রায়োরিটি বেড়ে গেছে। ওরা প্ল্যান কিনে সম্ভবত এই জন্য। হ্যাঁ, প্ল্যান কিনে আচ্ছা, আমরা আর ভাই ডাইরেক্ট ওয়েবসাইটে স্ট্রাকচার সাজানোর কোনো টিউটোরিয়াল ওরকম ভাবে তো পাইলাম না। সবাই যে যার মতো মানে ডিজাইন করে, হ্যাঁ, সবাই এক্সপার্ট লেভেলে। মানে বুঝি নাই। ওয়েবসাইটের আপনি বললেন না যে পেজ দাঁড় করানো মানে শুরু থেকে, কোনটা ঠিক আবার আছে, বলেন? ওয়েবসাইট ওয়েবসাইট ডিজাইনের হ্যাঁ, পেজের কথা বললেন যে প্রথমে হেডিং বা এই জাতীয় ইতিহাস, যেমন আমি যেটা করছিলাম যে ন্যাপার দিয়ে, হ্যাঁ। সবাই তো এরকমই দেখি মানে না না, ওগুলা কি বলে, সবাই ঠিক আছে, কিন্তু আপনি যখন রেসপন্সিভ করতে যাবেন তখন আপনাকে ওইভাবে দিতে হবে, না না হয় আপনার রেসপন্সিভ হবে না, ভেঙে যাবে, হ্যাঁ, সাইট ভেঙে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনি শুরু করুন। তো আমাদের একটা টিম হলে মানে খুব বেশি ভালো লাগতো, সবাই মিলে কাজ হ্যাঁ, করতাম একসাথে। তো আমাদের একটা টিম হলে খুব ভালো লাগতো আর কি, সবাই মিলে কাজ করতাম, যে যার মতো একটা কম্পিটিশন ইয়া থাকতো, কে ভালো প্রেজেন্ট করতে পারে। ওটা ঠিক আছে। যাই হোক, ওই যে ওয়ার্ডপ্রেসের জন্য পাবেন আর কি। ওয়ার্ডপ্রেসে তখন আচ্ছা, ওনাদেরও কাজ করতে অসুবিধা হবে না। এখন হচ্ছে কোডিং এ হয়তো ওনাদের একটু অসুবিধা হচ্ছে, এই আর কি। তো আমাদের হচ্ছে HTML লিস্ট, হ্যাঁ, লিস্ট নিয়ে কাজ করছেন? ভাই আমি লিস্ট পারি, আচ্ছা, লিস্ট অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট এগুলো করতে পারি। সিম্পল কিছু দেখাই, হ্যাঁ। জি ভাই দেখেন। যেহেতু ক্লাসটা রেকর্ড হচ্ছে, তাহলে সেহেতু জি ওনাদের ভাই, জি ভাই, হ্যাঁ দেখান। যেমন আমরা ইউএল ব্যবহার করছি। এখানে হচ্ছে আমরা আনঅর্ডার HTML লিস্ট নিয়ে কাজ করব, যেটা ট্যাগটা শুরু হয় ইউএল দিয়ে, আর লিস্টগুলো রাখার জন্য হচ্ছে এলআই। আর ইউএল এর মিনিংটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, আর এলআই মানে হচ্ছে লিস্ট। তো আমরা আনঅর্ডার লিস্ট মানে যেগুলো অর্ডার ভিত্তিক থাকে না, মানে অর্ডার ভিত্তিক অ্যারেঞ্জ করা থাকে না, সেগুলো আনঅর্ডার লিস্টে আমরা রাখি সাধারণত। তো আমরা ইউএল ট্যাগ শুরু করলাম, শেষ করলাম, আর প্রত্যেকটা প্রোডাক্ট বা প্রত্যেকটা আমাদের যে আউটপুট হবে বা যে প্রোডাক্টগুলো থাকবে, সেগুলোকে আমরা প্রত্যেকটাকে একটা লিস্টের ভিতরে রাখবো। যেমন কফির জন্য একটা লিস্ট, টির জন্য একটা লিস্ট, মিল্কের জন্য একটা লিস্ট। ওকে, তো আমরা আমাদের এডিটরে দেখি, কোডগুলো নিয়েছি আমরা অলরেডি। তো সেক্ষেত্রে আমরা একটু রান করে দেখি। ভাই সাবলাইমে কি লাইভ সার্ভার আছে? হ্যাঁ, হ্যাঁ, সাবলাইমে লাইভ সার্ভার যাচ্ছে কোনো কিছু আছে? সাবলাইম দেখতে। সাবলাইমে লাইভ সার্ভার আমি আসলে চেক করে নাই, আছে কিনা শিওর না। আচ্ছা। বিএস এর আচ্ছা, ওই জিনিসটা আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, হ্যাঁ, বিএস কোডের লাইভ সার্ভার প্লাগইনস ইউজ করা যায়, এই জিনিসটা খুব ভালো লাগছে।
সেভ দিলে ডাইরেক্ট এক এক এডিটরের আলাদা ফিচার থাকে যেগুলো পিকচার থাকে। অন্যান্য এডিটর গুলা থেকে আলাদা করে বা মানুষ বেশি ব্যবহার করে, যাতে মানুষকে আকৃষ্ট করার জন্য অনেক ফিচার দেয়। মানে একটু ইউনিক করার চেষ্টা করার কি হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এখানে আমাদের আনঅর্ডার লিস্টের একটা রেজাল্ট লিস্ট পেলাম। তারপরে এবার আমরা যদি অর্ডার লিস্ট করতে চাই, যেমন এই যে এইরকম অর্ডার সাজাতে চাই যে 1 2 3 এরকম এক একটা অর্ডারে সাজাতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা ওই ট্যাগের মাধ্যমে এটা ইউজ করতে পারবো। আমরা এখানে একটা ব্রেক ট্যাগ ব্যবহার করি, যদি এগুলো আমরা এখানে এগুলো পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, এটা লাগবে না। ওএল মানে হচ্ছে অর্ডার লিস্ট। ওকে, আমাদের এই যে সেম থিং আনঅর্ডারে রাখার কারণে একটা রেজাল্ট আসছে, আর অর্ডারে রাখার কারণে আরেকটা রেজাল্ট। যেমন দেখেন, আনঅর্ডারে রাখার কারণে এখানে একটা যে সার্কেল টাইপ ব্যাকগ্রাউন্ড আসছে, আর অর্ডার রাখার কারণে 1 2 3 একটা সিকোয়েন্স মেনটেন করে আসছে রেজাল্টটা। ভাই অর্ডারের জিনিসটা তো চেঞ্জ করা যায় না? অর্ডার, হ্যাঁ, অর্ডার যেমন 1 2 3 আসছে, আমি এবিসিডি করতে পারি, এই যে তো টাইপ গুলো চেঞ্জ করা যাবে। জি ভাই, সেটাই বলছি। যেমন আপনি এখানে টাইপ ব্যবহার করেন, যেমন স্কয়ার। ও আচ্ছা, স্কয়ার তো ভাই অর্ডারে হবে না, আনঅর্ডারে হবে না? না, এটা আনঅর্ডারের জন্য হবে। হ্যাঁ, আমরা এখানে দিতে পারি আচ্ছা, ভাই এটা কি যে ইউএল বা ওএল ট্যাগের ভিতরে দিয়ে দিলে হয় না টাইপটা? আর আমরা যদি ইউএল মানে আনঅর্ডার লিস্টে যদি ইউজ করি, তাহলে টাইপ এখানে আমরা যদি সার্কেল ইউজ করি, সার্কেল তো অলরেডি আছে। স্কয়ার ইস কি হইছে ভাই? স্কয়ার, তাহলে আমাদের আনঅর্ডারের ইয়েটা চেঞ্জ হয়ে যাবে। এরপরে এই যে এখানে আমরা টাইপ 1, টাইপ বড় হাতের এ, টাইপ ছোট হাতের এ ব্যবহার করতে পারি, তারপরে টাইপ রোমান আই এগুলো ইউজ করতে পারি। এরপরে যদি আমরা নাম্বার ভিত্তিক করতে চাই, তাহলে সেক্ষেত্রে সেম থিং এরপরে যেগুলো দেখানো হয়েছে। এরপরে ওই যে HTML ডেসক্রিপশন টাইপের যদি কোনো লিস্ট ব্যবহার করতে চাই, যে আমাদের জিনিসগুলো ডেসক্রাইব করবে, লিস্টগুলোর ভিতরে এক ধরনের ডেসক্রিপশন থাকবে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা ডিএল ডিটি ডিডি এই টাইপের ব্যবহার করতে পারি। যেমন ডিএল মানে ডেসক্রিপশন লিস্ট, আর ডেসক্রিপশন টেক্সট, ডেসক্রিপশন ডেটা, এই টাইপের ট্যাগগুলো আমরা ইউজ করতে পারি। যেমন আমরা একটা দুইটা উদাহরণ দেখলে বুঝতে পারবো। আমরা ডিএল নিলাম আর ডেসক্রিপশন লিস্ট, এটার ভিতরে টেক্সট ডেটা এগুলো আলাদা আলাদা ভাবে রাখবে। যেমন টেক্সট হচ্ছে কফি, তার অধীনে ডেসক্রিপশন থাকবে কি ব্ল্যাক হট ড্রিঙ্ক। এরপরে মিল্কের জন্য থাকবে হোয়াইট কোল্ড ড্রিঙ্ক। অর্থাৎ এখানে এই যে মিল্কটা কোন টাইপের হবে বা কি জাতীয়, এটা আমরা ডিসক্রাইব করে দিতে পারতেছি, ঠিক আছে। যেমন কফি, কি ধরনের কফি হবে, মিল্ক এটা কি ধরনের কফি, এটাকে আমরা ডিসক্রাইব করে দিচ্ছি কিসের মাধ্যমে, লিস্টের মাধ্যমে। ভাই এখানে একটা জিনিস আমার একটু বোঝার বিষয়, ভাই ব্রাউজারে যে কফি একটা লাইন নিচে আসে, তারপরে হাইফেন দিয়ে তারপর ব্ল্যাক হট ড্রিঙ্ক দিতে, এর সেম কফির সাথে সাথে লিখতে পারি না? বুঝি নাই। কফির সাথেও দিতে পারি না? কপির সাথে বলতে একই লাইনে একই লাইনে একই লাইনে একই লাইনে হ্যাঁ, এটা আসলে তো ডেসক্রিপশন তো এভাবে লিখে না। আচ্ছা আচ্ছা, মানে এটা ডেসক্রিপশন তো আপনি এভাবে লিখবেন না। আপনার একটা হেডলাইন থাকবে, হেডলাইনের অধীনে আপনার কি থাকবে, আপনার ডেসক্রিপশনটা থাকবে। আপনি সেম লাইনে দিয়ে দেন, তাহলে তো আর এটা ডেসক্রিপশন হচ্ছে না, মানে এটা ওটাকে ডেসক্রিপশন মিন। জি ভাই, বুঝছি ভাই, ক্লিয়ার।
এরপরে আছে HTML ব্লক এন্ড ইনলাইন এলিমেন্ট। ব্লক মানে হচ্ছে যে পুরো একটা রোকে ফুল লাইন, পুরাটা লাইন নিয়ে নেয় না ভাই? পুরোটা লাইনকে নিয়ে নিবে। আর ইনলাইন হচ্ছে একই লাইনে আপনি ইনলাইন একাধিক। মানে কি একই লাইনে, হ্যাঁ, একাধিক এলিমেন্টকে আপনি কি করবেন, স্থান দিবেন। তো সেক্ষেত্রে আপনি যেমন আমরা এখানে ব্লক লেভেলের কিছু এলিমেন্ট আমরা দেখি, যেমন ডিপ, যেটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে অ্যাড্রেস, আর্টিকেল, সাইট, ব্লক কোড, ক্যানভাস, ঠিক আছে। এরপরে ডিডি, ডিপ, ডিএল, ডিটি, ফিল্ড সেট, পিক ক্যাপশন মানে ফিগার ক্যাপশন, এরপরে ফিগার, ফুটার, ফর্ম, H1 থেকে H6, এরপরে হেডার, এইচআর, তারপরে হচ্ছে লিস্ট, মেইন, ম্যাপ, স্ক্রিপ্ট, এখানে অনেকগুলো আছে। হোয়াট ইজ মেন ভাই? হ্যাঁ হ্যাঁ, মেন জিনিসটা কি? মেইন মানে হচ্ছে আপনার একটা মেইন ডিপ। যেমন আপনি যখন একটা স্ট্রাকচারে বা একটা লেআউটে যখন মেইন কন্টেন্ট গুলো জি ভাই। রাখি না আমরা, যেমন একটা জি ভাই। ওয়েবসাইটে আমরা যদি একটা ওয়েবসাইট যদি আমরা ভিজিট করি, যেমন ধরেন এই ওয়েবসাইটটা, ঠিক আছে, এখন এই ওয়েবসাইটটার এটা হচ্ছে একটা সাইট, মনে করেন নেভিগেশন, আচ্ছা আমি এটা ক্লোজ করি, সাইট নেভিগেশন। আর এখানে কিছু অ্যাড বা স্পেশাল কিছু অফার বা চ্যাট লিস্টে যারা কারা আছে না আছে এই সমস্ত জিনিসগুলো তারা রাখতেছে। এখন তাদের এই প্রোফাইলের মেইন অপশনটা কোনগুলো, এই যে প্রোফাইলের মেইন অপশনগুলো কোনগুলো, এই যে এই পোস্ট গুলো, এটাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই প্রত্যেকটা পোস্টে ওনাদের মেইন অপশন। তো আমরা এই জাতীয় আমাদের ওয়েবসাইটে যদি মেইন মানে আমরা যে আমাদের ওয়েবসাইটে মেইন যে জিনিসটাকে রাখবো সেটা আমরা মেইন ডিভের ভিতরে রাখবো, ঠিক আছে। মানে আমাদের মেইন কন্টেন্টটা থাকবে এই মেইন ডিভের মাধ্যমে। মেনের ভিতরে। হ্যাঁ, এই ভাই মেইন ব্লক লিমিটেড। ডিপটা এত ইউজ হয় কেন? মানে যাই দেখি সব ডিপের ভিতরে কাজ করে। ডিভটা হচ্ছে ব্লক এলিমেন্ট। তারপরে হচ্ছে ডিভের ভিতরে আপনি মনে করেন যে কোনো অ্যাট্রিবিউট বা যে কোনো কিছুকে ইউজ করে আপনি খুব ইজিলি মানে একটা লেআউট তৈরি করতে পারবেন, ঠিক আছে। আর বেসিক্যালি ওদের মানে HTML, ডিপটা সব জায়গায় ব্যবহার করা যায় কি ভাই? হ্যাঁ, যে ডিজাইনটা করছে বা যে ল্যাঙ্গুয়েজটা তারা যেভাবে দাঁড় করিয়েছে ওটাকে বেসিক্যালি বলা যায় যে ডিভের উপর বেসড করেই তৈরি করছে, ঠিক আছে। মানে ডিপটা এখানে আপনার একটা ওয়েবসাইটের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা HTML ব্লক এলিমেন্ট হিসেবে কাজ করবে। আপনার প্রত্যেকটা কন্টেন্টই ডিভের ভিতরে থাকবে। যেমন আপনি যদি রেসপন্সিভ করতে যান তাহলে সেক্ষেত্রে আপনার ধরেন আপনার একটা সেকশন, ধরেন সেকশন কোনটা দেওয়া যায়, এখানে কোন ওয়েবসাইট আছে, আচ্ছা ধরেন এই যে ফুটার সেকশন, জি ভাই। ঠিক আছে। এখন এই ফুটার সেকশনের ভিতরে যেমন ধরেন এখানে এটা একটা কলাম, তারপরে এই যে ট্রাস্ট, সেফটি, হেলথ, সাপোর্ট, এটা আরেকটা কলাম, এটা একটা কলাম, তারপরে এগুলো এক একটি সরি এক একটা এটা একটা রয়েছে, তারপরে এই যে এটা সবগুলা কি একটা কলাম, এই সবগুলো আছে কিছুর ভিতরে, ফুটারের ভিতরে। এই সেম থিং এখানে প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা, ঠিক আছে। তো ওই সেকশন গুলাকে আমরা ডিভের পরিবর্তে সেকশনও ব্যবহার করতে পারি, বা প্রত্যেকটা জিনিসকে আলাদা করার জন্য আমরা ডিভ ইউজ করতে পারি। যেমন এটার কোডিংটা যদি আপনি দেখেন, ধরেন এই জিনিসটারই কোডিংটা আপনি দেখেন, তাহলে ইন্সপেক্ট করেন, দেখেন এই যে ধরেন এই যে স্ক্রিপ্ট, এইটা এই স্ক্রিপ্ট এটা ডিপ, ডিপ আছে শুরু পুরো ট্যাগ শেষ। এই যে মাঝখানে আচ্ছা। ক্লিক করেন, দেখেন এরপরে প্রত্যেকটা জিনিসের জন্য এক একটা ডিপ চলে আসবে, ঠিক আছে। প্রত্যেকটা কন্টেন্টকে সাজানোর জন্য এক একটা ডিপ চলে আসে, মানে ওই ডিপের ভিতরে ওই কন্টেন্টটাকে তারা সাজায়, ঠিক আছে। তার মানে হচ্ছে আপনার কন্টেন্ট গুলোকে একটা স্ট্রাকচারের ভিতরে রাখা। যেমন আপনি সহজ কথায় আপনাকে যদি উদাহরণ দিই, একটা বিল্ডিং এ আপনি কি রাখবেন, একটা পুরো একটা বিল্ডিং, হ্যাঁ, প্রত্যেকটা ইউনিটে কিন্তু ফিলার আছে, আছে না। এই ফিলারের কাজটা কি, ফিলারের কাজটা হচ্ছে পুরো বিল্ডিং এর প্রত্যেকটা সেকশনকে কি করে রাখা, স্ট্রংলি ধরে রাখা বা একটা কাঠামোর ভিতরে আবদ্ধ করে রাখা। ওই ডিপটাকে ওইরকম একটা কাঠামোর মতো ধরতে পারেন, যাতে প্রত্যেকটা কন্টেন্ট ওয়েল ডেকোরেটেড থাকে, মোবাইল রেসপন্সিভ থাকে, ক্রস প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট থাকে।
বুঝতে পারছেন? জি ভাই, বুঝছি ভাই, ক্লিয়ার। এরপরে হচ্ছে ইনলাইন এলিমেন্টস এর ভিতরে যেমন অনেকগুলো আছে, স্প্যান, এগুলা সবগুলো ইনলাইন, মানে এগুলা কোনো ব্লক না, এগুলা আপনি একটার সাথে মনে করেন একই রোড একাধিক। কাটানো যায়, হ্যাঁ, সবগুলো কাটাতে পারবেন, সমস্যা নাই। এরপরে অ্যাক্রোনিম, এরপরে এই যে বাটন, সাইট, কোড, ডিএফএন, এভাবে অসংখ্য ইয়ে আছে, আপনার ট্যাগ আছে, হ্যাঁ, এগুলো প্রত্যেকটা ট্যাগ যখন আপনি ইউজ করবেন আর রেজাল্টটা দেখলে আপনি ইজিলি বুঝতে পারবেন যে এটা আসলে এটার কাজটা কি হচ্ছে। ধরে ধরে দেখাইতে গেলে তো মানে অনেক সময় লাগবে। ভাই সমস্যা নেই, একটা একটা করে জাস্ট ডিসক্রিপশন বলে যান, ধরে ধরে শেখানো লাগবে না তো। আমরা যখন কাজ করবো, কাজের ক্ষেত্রে তো ইউজ করবো আর শিখবো, এটা তো সবচেয়ে মানে বেশি বেটার হবে। আচ্ছা, এরপরে এই যে অ্যাড্রেস, এই যে অ্যাড্রেসের কাজ হচ্ছে আপনি যখন আপনার ওয়েবসাইটে মনে করেন অ্যাড্রেসকে দেওয়ার জন্য এটা একটা আপনি ব্যবহার করবেন, ঠিক আছে? এটা মনে হয় আমরা দেখাচ্ছিলাম যে ব্রেক ট্যাগের মাধ্যমে, ব্রেক ট্যাগ ইউজ করে করে কিভাবে করতে হয়। এরপরে আমরা আমাদের ওয়েবসাইটের ভিতরে আর্টিকেল লিখি না, ওই যে জি ভাই, ওই আর্টিকেল গুলো আমরা এই ট্যাগের ভিতরে রেখে দিতে পারি, কিন্তু অনেক সময় দেখা যায় যে আর্টিকেল ট্যাগের ভিতরে। এর আগের ওয়েবসাইট গুলোতে অনেকে মনে করেন ফ্রি ট্যাগের মাধ্যমে আর্টিকেল লিখতো, এখন যেহেতু আর্টিকেলের একটা ট্যাগই আছে তাহলে সেক্ষেত্রে এই ট্যাগটা ইউজ করাই বেটার। এরপরে এস সাইড মানে হচ্ছে মনে করেন আমরা এই যে সাইডের যে জিনিসগুলো রাখি না, যেমন ফেসবুকে একটা সাইডবার, এটাকে সাইডবারের ভাই। হ্যাঁ, সাইড বার টাইপের। আমরা ওই যে একটু আগে ফেসবুক দেখছিলাম না, ফেসবুকের এক পাশে আমরা কি দেখলাম, জি ভাই। আর নেভিগেশন, আর এক পাশে হচ্ছে আপনার চ্যাটের অপশন গুলো, ওই টাইপের কাজগুলো করার জন্য আপনি এটা ইউজ করতে পারেন। এরপরে ব্লক কোডের কাজ আছে, পরে একটা কাজ করাইলে বুঝতে পারবেন। এরপরে ক্যানভাস, এটা হলো HTML ক্যানভাস, এখানে আপনি আপনার ইচ্ছা মতো ক্যানভাস তো বুঝছেন, ইচ্ছা মতো আর্টের কাজগুলো করতে পারবেন, মানে ড্রয়িং টাইপের কাজগুলো করতে পারবেন। আচ্ছা আর আচ্ছা। ডিডি আমরা একটু আগে ওই যে ডেসক্রিপশন টাইপের লিস্ট ব্যবহার করার জন্য ব্যবহার করছিলাম কিছুক্ষণ আগে। দিদি কি ডেসক্রিপশন ডাটা নাকি? হ্যাঁ, ডেসক্রিপশন যেটা ওই যে একটু আগে আমরা দেখালাম না, আমরা ওই যে হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে কপি মিল করবে। ডিডি ট্যাগের ভিতরে ডেসক্রিপশন টেক্সট, তারপরে হচ্ছে ডেসক্রিপশন, সেগুলো ইউজ করছিলাম। এরপরে ফিল্ড সেট হচ্ছে এটা উদাহরণ না দিলে বুঝবেন না। ধরুন আমরা এটা নিলাম, ফিল্ড সেট কি ভাই সিঙ্গেল ট্যাগ? হ্যাঁ হ্যাঁ, ফিল্ড সেট এটা কি সিঙ্গেল ট্যাগ? এটা না না, সিঙ্গেল কি না, মানে বুঝলাম ইমেজের মতো। হ্যাঁ, এটার ভিতরে এই যে দেখেন, এটা একটু পরে আউটপুট দেখলে বুঝতে পারবেন। যেমন লিজেন্ড, হ্যাঁ, লিজেন্ডের ভিতরে আমরা দেখলাম যে ইয়ার মাই ডিটেলস, তারপরে ধরেন আমরা বাকিগুলো এখানে লিখলাম যে সেটা আমরা আমাদের আউটপুট দেখতে বুঝতে আমরা হিসেবে কাজ করি। এবার বুঝতে পারছেন? ও আচ্ছা। Here my জি ভাই, ক্লিয়ার ভাই। এখানে মনে করেন একটা লিজেন্ড ব্যবহার করছি, করার পর ওটার ভিতরে আমি আমার ডিটেলস গুলো লিখলাম। এক মিনিট, হ্যাঁ নাজির, হ্যাঁ হ্যাঁ, ওই যে এক মিনিট, আমি মেইলটা পাইছি, আমি তোমাকে ফরওয়ার্ড করতে। আচ্ছা, হ্যালো ভাই। হ্যালো। বুঝছেন? আচ্ছা, এরপরে ফিগ ক্যাপশন আছে, এগুলো ওই যে আপনি যখন একটা ফিগার নিয়ে কাজ করবেন তখন সেটা ক্যাপশন ইউজ করার জন্য আপনি মানে টাইটেল টাইপের একটা শিরোনাম ব্যবহার করার জন্য আপনি এটা ইউজ করতে পারবেন, বা ইন্ডিকেটর হিসেবে যেটাই ধরেন আর কি। এরপরে আছে ওই যে ফিগার টাইপের, মানে কোনো একটা ফিগার ইউজ করার জন্য মনে করেন আমরা বিভিন্ন ধরনের ডেসক্রিপশন লিখি না, সেটার সাথে আমরা একটা ফিগার জুড়ে দিই, ঠিক আছে? এটা একটা ওটা কাজ করবে। এরপর হচ্ছে ফুটার, একটা ওয়েবসাইটের যে ফুটার গুলো আমরা ব্যবহার করি, এই ফুটার ট্যাগের মাধ্যমে আমরা সেই ফুটারের কাজগুলো করতে পারবো। এরপরে হচ্ছে ফর্মটার কাজ হচ্ছে
আমরা যখন ইউজার থেকে কোনো ধরনের ডেটা কালেক্ট করব, সেটার জন্য আমরা আমাদেরকে ফর্ম ইউজ করতে হবে। আর এই ফর্মে আমরা যে ইনপুটের যে বিভিন্ন ট্যাগগুলো ইউজ করব, সেগুলো ফর্ম ট্যাগের ভিতরেই আমরা রাখবো। ঠিক আছে, এরপরে হেডার। ফর্মের ডাটা গুলা এগুলো কি বুটিস ট্যাব দিয়ে করতে হয়? হ্যাঁ, একটা ইউজার বুটিস ট্যাব দিয়ে করতেন? আবার বলেন, কথা ক্লিয়ার আসছে না। ফর্ম যেটা ডিজাইন করলাম ইউজার থেকে ডাটা নেব, হ্যাঁ, সে সাবমিট করলো, সাবমিট করার পরে সেই ফর্মটা কোথায় দিয়ে জমা হবে? ফর্মটা তখন আপনার পিএইচপি, আপনি যদি পিএইচপি যদি কোড করে থাকেন, তাহলে ওই ফর্মটা আপনার ডেটাবেজে চলে যাবে। আপনি যে ডেটাবেস করবেন না ওয়েবসাইটের জন্য, জি ভাই, জি ভাই। হ্যাঁ, ওই ওয়েবসাইটে আপনার ডেটাগুলো চলে যাবে। তারপরে এরপরে আপনি ওই ডেটাগুলোকে ফেচ করতে পারবেন, তারপরে আপনার ওই যে ওয়েবসাইটে শো করাতে পারবেন। ঠিক আছে, আর এই সমস্ত কাজগুলো এই যে ফর্মের মাধ্যমে ডেটাবেজে ডেটাগুলোকে পাঠানো হয়। এরপরে আছে হেডার। হেডার তো বুঝতে পারছেন, এই যে মানে হেডিং এর অপশন গুলো, মানে একটা ওয়েবসাইটের যে মেইন হেডিং এর টাইপ গুলো থাকবে, যেটা দিয়ে ওয়েবসাইটকে ইন্ডিকেট করা হবে, ওই হেডার অপশনটার কাজই হচ্ছে ওগুলোর ভিতরে রাখা। যেমন এখানে খুবই মানে এগুলো আপনি খুবই সিম্পল হইতে করতে পারবেন, কারণ এখানে কোনো ধরনের অ্যাট্রিবিউট বা যাতে কোনো কিছু ইউজ করা হয় না বা করার প্রয়োজন হয় না। জাস্ট হেডার ট্যাগটা শুরু করবেন আর শেষ করবেন, এর ভিতরে আপনি আপনার যাবতীয় হেডিং এর যে জিনিসগুলো দিতে চাচ্ছেন সেগুলো দিবেন। বুঝতে পারছেন? এরপরে মেইন আছে, নো স্ক্রিপ্ট, এগুলো খুব একটা ইয়ে হয় না। ফ্রি কোড, তারপর হচ্ছে সেকশন। ওই যে একটু আগে আমরা যে সেকশন নিয়ে কথা বলছিলাম, ঠিক আছে, তো ওটা ডিরেক্টলি এই ট্যাগটার মাধ্যমে ব্যবহার করতে পারবেন, অথবা আপনি যদি চান যে তাহলে আপনি ইউজ করতে পারবেন ডিপ দিয়ে, সরাসরি ডিপ দিয়ে শুরু করে। ঠিক আছে, তো সেকশন ইউজ করে করাটাই বেটার, অথবা ডিপ দিয়ে যদি করেন তাহলে আপনি বিভিন্ন ধরনের ক্লাসকে সেকশন বানানোর জন্য বিভিন্ন ধরনের ক্লাস আছে, ওই ক্লাসগুলোকে অ্যাসাইন করে আপনি ওইভাবে কাজ করতে পারবেন, সমস্যা নেই। নাই, হাজার হাজার। হ্যাঁ, ট্যাগের অনেক কত ট্যাগ, আপনার কত রকমের কাজ আছে, আপনার এতগুলা বর্ণনা করতে গেলে মনে করেন অনেক সময় লেগে যায়। তবে মানে একটা সুবিধা হচ্ছে কি, এগুলো এত আহামরি ঝামেলার কিছু না। মনে করেন আপনি একটু নিলেন, নিয়ে কাজ করলেন, নেট থেকে দেখলেন, আপনি মানে বুঝতে পারলেন যে আসলে এটা কি, এটার কাজটা কি হচ্ছে। মানে তো একটু ঝামেলা হয়ে যায় কি, যখন আপনি ট্যাগগুলো প্রপারলি লেআউট ডিজাইনের জন্য ট্যাগগুলো যখন প্রপারলি বসাবেন, তখন বসাইয়া প্রত্যেকটা ট্যাগের অথবা প্রত্যেকটা আইডি অথবা ক্লাসকে ধরে ধরে যখন আপনি কাজ করবেন, কোড লিখবেন, তখন হয়তো আপনার থেকে একটু হিজিবিজি লাগবে। তো এটার জন্য আপনি যখন বেশি বেশি কাজ করবেন, বেশি বেশি ডিজাইন করবেন, তখন আপনার ডিজাইনগুলো বাজে দেখাবে, আপনার থেকে খারাপ লাগবে, তখন আবার আপনি এগুলাকে মডিফাই করার জন্য চেষ্টা করবেন, তখন আপনি নতুন জিনিস শিখবেন। ঠিক আছে, এভাবে মানে শিখা হয়ে যায়। কিন্তু আপনি যখন এটাকে আরো বেশি রেসপন্সিভ, আরো বেশি মনে করেন ইউজার ফ্রেন্ডলি করতে যাবেন, তখন আপনাকে জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হবে। তখন ওটা আবার একটু আপনার মানে ঝামেলা ঝামেলা বলতে কি, ওই যে ওটা আরো বেশি প্র্যাকটিসিং এর ব্যাপার, আর হচ্ছে একটু মনোযোগ সহকারে বোঝায়। কারণ এখানে তো আপনার হচ্ছে গিয়ে এডিটর আপনাকে সাপোর্ট দিচ্ছে, সাজেশন দিচ্ছে যে এটা ইউজ করেন, এটার জন্য এটা ইউজ করা যায়, এটাও করা যায়, আপনি কোনটা ইউজ করবেন। কিন্তু জাভাস্ক্রিপ্টে তো আপনি এই ধরনের ইয়ে পাবেন না, ওইখানে হ্যাঁ, টোটালি আপনাকে স্ক্রিপ্ট গুলো আপনাকে নিজেই লিখতে হবে। আপনি কোন প্রবলেমের জন্য স্ক্রিপ্ট লিখবেন সেটা আপনাকে আগে থেকে ডিফাইন করে নিতে হবে, কিভাবে ওই স্ক্রিপ্ট লিখতে হয়, ওইভাবে আপনার মেমোরাইজ করতে হবে। তার মানে ওটা আলাদা একটা ল্যাঙ্গুয়েজ, ওটার জন্য আপনাকে আলাদাভাবে ফুললি মুখস্থ করা লাগবে। হ্যাঁ, ফুললি মুখস্থ করা লাগবে না, ওগুলো মুখস্থ না, কিছু কিছু জিনিস আছে মানে যেমন ধরেন আপনি জাভাস্ক্রিপ্টে একটা ক্লাসকে কিভাবে ধরবেন, একটা আইডি কে কিভাবে ধরবেন, তারপরে তাছাড়া মনে করেন আপনি একটা জিনিসকে কিভাবে ইন্টারঅ্যাক্টিভ করবেন, এগুলা করার জন্য আপনাকে মনে করেন পুরো জাভাস্ক্রিপ্ট সম্পর্কে নলেজ রাখতে হবে।
একটা ফাংশনের ভিতরে কিভাবে একটা ক্লাসকে ধরে আপনি ওই ক্লাসকে ইন্টারঅ্যাক্টিভ করবেন। তো সেক্ষেত্রে আপনাকে মানে ডিপ লেভেলের নলেজ রাখতে হবে। জাভাস্ক্রিপ্টের বেসিক টু বিভিন্ন ধরনের ছোটখাটো বিভিন্ন প্রজেক্ট নিয়ে যখন কাজ করবেন তখন এগুলো আপনার আইডিয়া হয়ে যাবে। মেন কথা হচ্ছে গিয়ে ওগুলো তো হচ্ছে একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তো ওই ক্ষেত্রে ওই ল্যাঙ্গুয়েজগুলো আপনি যখন যত বেশি প্রজেক্ট করবেন, ছোটখাটো মনে করেন, ছোটখাটো হচ্ছে কি মনে করেন একটা আইডিকে ইন্টারঅ্যাক্টিভ করা, একটা ক্লাসকে নিয়ে কাজ করা, এগুলো সিম্পল। কিন্তু যখন আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে পূর্ণাঙ্গ একটা অ্যাপ্লিকেশন বানাতে যাবেন তখন এটা বিশাল একটা জগৎ। তো ওটা ওই যে ছোট ছোট এই যে কাজগুলো করবেন তখন ওটা আপনাকে বড় কাজ করতে আপনার মনে করেন কাজটাকে সহজ করে দিবে। জাভা আর জাভা স্ক্রিপ্ট কি একই রকম? না না, জাভা তো একটা পূর্ণাঙ্গ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, জাভা পূর্ণাঙ্গ একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আর জাভা স্ক্রিপ্টটা হচ্ছে আপনার একটা স্ক্রিপ্টিং টাইপের ল্যাঙ্গুয়েজ। দুইটাই মোস্ট পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ বর্তমানে, ডিমান্ডেবল ল্যাঙ্গুয়েজ। তবে ওই যে 1 নাম্বার 2 নাম্বারের ভিতরে যদি ধরেন তাহলে জাভা স্ক্রিপ্ট মানে সিরিয়াল 1 থেকে 2 3 এর ভিতর আছে। এক মিনিট ভাই। আচ্ছা, তো এখানে আমরা এখন ডিপ নিয়ে একটু আলোচনা করি, পর আমরা যে HTML সরি আমাদের এই যে ইনপুটের কাজগুলো রয়ে গেছে। আচ্ছা, এখানে আমরা ডিপ যেমন ধরেন আমরা এখানে, আচ্ছা ডিপটা আসলে মূলত কেন ব্যবহার করবেন? ডিপটা ব্যবহার করার মূল, এটা বিগ কোশ্চেন। হ্যাঁ বিগ কোশ্চেন এটা। ডিপ কেন ব্যবহার করবে? দাঁড়ান এটা এক মিনিট। ডিপটা ব্যবহার করবেন এই জন্য, ধরেন আপনার একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট, হ্যাঁ, এখন এই ওয়েবসাইটে আপনি একটা রোর ভিতরে ধরেন এই অংশটার ভিতরে মনে করেন কিছু লেখা আছে, ঠিক আছে। তার ডানে মনে করেন কিছু, এখানে একটা অংশের ভিতরে আপনি একটা ছবি দিবেন, তারপরে এখানে মনে করেন কিছু লেখা দিবেন, এখানে মনে করেন একটা সাইড বার দিবেন। আপনি যদি জিভ ইউজ না করেন এগুলো কখনোই আপনি পসিবলি করতে পারবেন না। করলেও এটা কি হবে, আপনি যখন আপনার ব্রাউজারটাকে অথবা আপনি একটা স্মল ডিভাইসে নিয়ে যাবেন তখন দেখবেন যে একটা মনে করেন আর একটা কোলের উপর উঠে বসে আছে। রেসপন্সিভ হবে না। হ্যাঁ, রেসপন্সিভ হবে না। এর কারণ হচ্ছে, কারণ তখন ডিভাইস ভেদে যখন আপনার ইয়েগুলো স্ক্রিনটা ছোট হয়ে যাবে, স্ক্রিন সাইজ। হ্যাঁ, স্ক্রিনটা যখন ছোট হয়ে যাবে তখন আপনার এলিমেন্ট গুলো তাদের বসার জন্য জায়গা পাবে না পর্যাপ্ত, মানে কে কোথায় বসবে ওই জিনিসটা তাদের কাছে প্রপারলি আইডেন্টিফাইড হবে না, যার কারণে তারা একটা আরেকটার সাথে মনে করেন হজবরল হয়ে যাবে। কিন্তু আপনি যখন ডিভ ইউজ করবেন তখন আপনি আপনার ইচ্ছা মতো আপনার লেআউটটাকে সাজাতে পারবেন, ঠিক আছে। আপনার যেখানে যেটা বসানো ইচ্ছা আপনি ঠিক ওইটাকে ওই জায়গায় বসাতে পারবেন। আপনার মনে করেন মাঝখানে আপনি খালি রাখবেন, হ্যাঁ ওইটাকে আপনি মাঝখানে খালিই রাখতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো ডিভি ইউজ করতে হবে না। আপনি মনে করেন অফসেটের মাধ্যমে ওই যে রেসপন্সিভ করতে গেলে অফসেটের মাধ্যমে আপনি ওই জায়গাটা খালি রেখে পরে পরে আরেকটা ডিপকে পরের জায়গায় বসাতে পারবেন। মানে এই সোজা কথা হচ্ছে কি ইচ্ছা মতো আপনি আপনার লেআউটটাকে সাজাতে পারবেন। তো আমরা এই জন্য ডিপ নিলাম। ডিপের এই যে স্টাইল গুলোর এই মুহূর্তে প্রয়োজন নাই, আমি এগুলো কেটে দিচ্ছি। এরপরে আমরা এখানে রিফ্রেশ করতেছি, আমাদের এখানে একটা ডিপের একটা রেজাল্ট আসছে। যেমন আমরা হেডিং হেডিং, তারপরে হচ্ছে আপনার প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে কিছু লেখা রাখলাম, আর মানে ডেসক্রিপশন টাইপের রাখলাম আর কি, যে লন্ডন আর লন্ডন সম্পর্কে কিছু বর্ণনা রাখলাম।
এখন আমরা এটাতে এই ডিভের ভিতরে আমরা যদি অ্যাট্রিবিউট ইউজ করি স্টাইল, হ্যাঁ, তার ভিতরে কিছু প্রপার্টি আর কিছু ভ্যালু ইউজ করলাম। সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের একটা কালার দিলাম, ফেডিং দিলাম 20 পিক্সেল। ফেডিংটা কি একটু পরে দেখবেন। তো ফেডিং দেখার আগে আমরা এখান থেকে ইয়ে করি। এখন আমাদের ওই যে ফেডিং, তারপরে হচ্ছে মার্জিন, ফেডিং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এগুলো আমরা এখন এটার ব্যবহার দেখব। যেমন দেখেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে, কিন্তু আমাদের যে কন্টেন্টগুলো আছে ওই কন্টেন্টগুলো কালার টু ব্ল্যাক। কারণ হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে আমাদের কন্টেন্টের কালারটা মিক্সড হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে আমরা অ্যাকোয়া দিয়ে দিই, এটা সবচেয়ে বেশি মাথায় আসে। অ্যাকোয়া দিয়ে দিলাম, এবার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে, আমাদের কালার ফন্ট কন্টেন্টও দেখা যাবে। আমরা কিন্তু ফন্টের কালারটা সাদা করে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওই যে আমরা ব্ল্যাক করলে আমরা কন্টেন্টের জন্য আলাদা কালার ইউজ করতে পারি। ব্যাকগ্রাউন্ড ইউজ করব। এখন দেখেন এই যে আমার এই লেখাগুলো একদম শুরু থেকে শুরু হয়েছে না, জি ভাই। তো দেখতে তো বাজে দেখাচ্ছে, তাই না? লেখাগুলোর উপরে পাশে যদি একটু গ্যাপ থাকতো বা খালি থাকতো তাহলে হয়তো সুন্দর লাগতো। তো এই খালি জায়গাগুলো রাখার জন্য আমরা কি ব্যবহার করতে পারি? ফেডিং 20 পিক্সেল, মানে 20। চারিপাশে পাওয়া যাবে না ভাই? হ্যাঁ চারপাশে পাইবো না প্যাডিং 20 পিক্সেল দিলে? হ্যাঁ, এইখানে আমি যদি এই ফেডিংটা ধরি তাহলে এটা চারপাশে ধরে নিবে, ঠিক আছে। আর আমি এই ফেডিং গুলাকে উপরে নিচে মনে করেন ডানে বামে আমি বসাইতে পারি। যেমন ধরেন আমি এটা না দিয়ে এইভাবে দিয়ে দিলাম, হ্যাঁ, সেম তিনটা উপর ডানে বামে উপরে নিচে। হ্যাঁ, তাহলে আমাদের আরেকটা দরকার। এখন দেখেন, তো আমি এখানে কি করলাম, ফেডিং ডানে রাখলাম, বামে রাখলাম, উপরে রাখলাম, নিচে রাখলাম, সব দিকে আমি 20 পিক্সেল করে। তো আমার এতগুলো তো দেওয়ার প্রয়োজন নেই, আছে না? তাহলে সেক্ষেত্রে আমি একটা বলে দিলাম, সে কি করবে, চারদিক থেকে নিয়ে নিবে। এখন জিনিসটা একটু দেখতে সুন্দর লাগতেছে, তাই না? আমি হ্যাঁ, আমি চাচ্ছি যে না, আমি এভাবে করব না, আমার উপরে যেটা আছে সেটা থাকুক। আমি হচ্ছে ফেডিং লেফট নিব, মানে ওই যে বাম দিক থেকে আমি 20 পিক্সেল নিব। তাহলে বাম দিকে দেখাটা বাড়াবো। হ্যাঁ, তাহলে এই যে বাম দিক থেকে সে কি করছে, লেখার আগে 20 পিক্সেল নিয়ে নিছে। টাকা নিয়ে নিচ্ছে। এখন আমি তাকে আবার লিখলাম, এটাকে ওই যে ফেডিং দিয়েই করা যায়, ইয়েগুলো বসাই। তারপর আমরা এই জিনিসগুলো একটু দেখি, যে বটম মানে নিচ থেকে আমি 20 পিক্সেল রাখি, ফেডিং বটম, বাস। এবার দেখলাম যে না, উপরেও জায়গা একটু দরকার, আমি দেখলাম হচ্ছে ফেডিং টপ 10 পিক্সেল। ওকে, আমার ফেডিং রাইট অলরেডি এমনি পুরো খালি আছে, সো আমার ফেডিং রাইটে কিছু দেওয়ার প্রয়োজন নেই। আপনি এখানে এতগুলো কোড না লিখে আপনি ইউজ করেও করতে পারবেন প্যাডিং এর ভিতরে। 20 পিক্সেল 20 পিক্সেল আমরা এই দুইটা দিলাম। দেখেন উপরে নিচে একটা ধরে নিছে, আর ডানে বামে একটা ধরে নিছে, ঠিক আছে। এখন আমি বলে দিলাম যে আরেকটা হচ্ছে মনে করেন 0 পিক্সেল। রেজাল্টটা একটু খেয়াল করি, তাহলে কি হলো, আচ্ছা, দ্যাট মিন্স হলো প্রথমেরটা টপ। হ্যাঁ, নিচে নাই নাই, প্রথমেরটা টপ, সেকেন্ডটা হচ্ছে রাইট, থার্ডটা বটম, আর ফোর্থটা হচ্ছে লেফট। হ্যাঁ এইভাবে কি? হ্যাঁ হ্যাঁ। তো এখন আমরা এখানে তাহলে আমাদের এটা তো প্রয়োজন আছে, তো আমরা এটাকে 0 করে দিই। মানে আমরা একটা একটা করে দেখি কোনটা কি কাজ করে। তাহলে আমাদের এটা চলে গেছে, ঠিক আছে। তার মানে আমরা কি বুঝলাম, আমাদের ফার্স্টটা হচ্ছে টপ, এরপরে হচ্ছে লেফট, এরপরে হচ্ছে বটম, এরপরে মনে করেন এখানে রাইট তো আমাদের দরকার নাই। আচ্ছা, তাহলে এটাকে আমরা 20 দিই, আর এটাকে দিই 10। আমাদের রাইটের প্রয়োজন আছে নাই? আর এটা আমাদের এমনি জায়গায়।
হ্যাঁ, জিরো ফিক্স, জিরো ফিক্স, ওকে। আচ্ছা, রাইট, লেফটে জায়গা পাইলো না ভাই। এটা তো লেফট হিসেবে নিছি। তো ভাই প্রথমে সিকোয়েন্স আবার এরকম করলো কেন? না দুইটা লিখলে এটা ওরকম করে? এক মিনিট, এবার ঠিক আছে। এবার ঠিক আছে। ঠিক আছে, এবার আপনি উপরে নিচে ডানে বামে এভাবে আপনি কি করতে পারবেন, ভ্যালুগুলোকে এগুলো করে নিতে পারবো। মানে এক লাইনে আপনি কাজটা সারাই ফেলতে পারবেন। এখন যদি আপনার মনে করেন প্রয়োজন হয় কি মানে স্পেসিফিক যে আপনি শুধুমাত্র ফেডিং লেফট রাখবেন, আপনার অন্যগুলোর প্রয়োজন নেই, তাহলে আপনি এটা ইউজ করুন। ফেডিং লেফট আপনার 20 পিক্সেল দিয়ে দিলেন, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, তো এটা হচ্ছে, এখন দেখেন এই ডিপটার আমরা যদি এই ডিপের ভিতরে আরেকটা ডিপ নিতে চাই, সেম উইথ একইভাবে আপনি ডিপ, ঠিক আছে, এই ডিপ নিলেন একটা ডিপ, এই ডিপটাকে মনে করেন স্টাইল দিয়ে দিলেন হচ্ছে প্লট দিলেন কি লেফট, যাতে বাম পাশ করে করে আসে। ব্যাকগ্রাউন্ড কালার হলো ইয়েলো, দেখাচ্ছে না কেন দেখাচ্ছে না, এর কারণ আছে। কারণটা হচ্ছে আমাদের এখানে কোনো কিছু ইউজ করা হয় নাই। আমরা একটা ফিটেক নিলাম, লরেম হচ্ছে 20 দিলাম, দেখেন কিন্তু এখন এই যে ডিপটার বাইরে চলে গেছে। ঠিক আছে, ডিপটার বাইরে চলে গেছে হচ্ছে আমাদের এই যে ডিপ, এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলো এই ডিপের ভিতরে অলরেডি ফিল আপ হয়ে গেছে, কিন্তু এখন এই ভিতরে যে আরেকটা ডিপ নিলাম সেই ডিপটা রাখার জায়গা পাচ্ছে না। এর কারণটা হচ্ছে আমরা যে ডিপের ভিতরে এই ডিপটাকে রাখছি, ঠিক আছে, ওই ডিপটার মানে আমরা দৈর্ঘ্য প্রস্থ স্পেসিফিক করে দিই নাই। এখন ধরেন আমরা স্পেসিফিক করে দিলাম, উইথ হচ্ছে 100%, তারপরে হাইট মানে প্রস্থ হচ্ছে মনে করেন 400 পিক্সেল। এবার দেখেন এটা ওইটার ভিতরে চলে আসবে, চলে আসছে না? এখন আমরা এখানে চাইলে আরো অনেকগুলো ডিবি ইউজ করতে পারি। ঠিক আছে, এখন মনে করেন ধরেন এই ডিপটাকে আমরা উঠে একটু এখানে ভাই হোয়াইট দিলেন 100%, হ্যাঁ হ্যাঁ, মানে হাইটে পিক্সেল কেন? এটা এটা একটু খেয়াল করেন, দেখেন এই যে এই কালারটা এটা পুরোটা নিছে, কিন্তু এখানে মাত্র কতটুকু নিছে, 400 পিক্সেল। মানে এই যে লন্ডন লেখা বরাবর এই পুরো রোটা হচ্ছে মনে করেন উইথ। আপনি যখন 100% দিবেন তখন আপনার স্ক্রিনের সাইজ অনুযায়ী সে পুরো দৈর্ঘ্যটা নিয়ে নিবে। ঠিক আছে, আর হাইট যেটা দিবেন সেটাও প্রস্থ হিসেবে থাকবে, আপনার যত পিক্সেল দিবেন তত পিক্সেল। এখন আমাদের এখানে তো 400 পিক্সেল আমাদের জন্য বেশি হয়ে যাচ্ছে, কিন্তু আমরা এখানে মনে করেন WI আমরা এখানে কয়েকটা ইয়ে নিব, মানে আপনাকে যে বললাম ইচ্ছা মতো ডিপকে বসাইতে পারবেন সেটা একটু দেখাচ্ছি। উইথ মনে করেন দিলাম হচ্ছে 30%, এরপরে হাইট দিলাম উইথ ডানে বামে। জি ভাই বুঝছি ভাই, এবার বুঝছি বলেন। উইথটা হচ্ছে মানে আপনার এই যে কম্পিউটারের স্ক্রিনের মনে করেন দৈর্ঘ্যটা ধরেন, আর হাইটটাকে প্রস্থ হিসেবে ধরেন, উচ্চতা। আচ্ছা দাঁড়ান, মানে আপনি সহজে বুঝবেন, দাঁড়ান 1 মিনিট। 40% নিলাম। এখন দেখেন একটু খেয়াল করেন, আমি এখন রিফ্রেশ দিই নাই, এবার বুঝতে পারছেন? জি ভাই বুঝছি। আবার বুঝবেন। 60% দিলাম, টোটাল স্ক্রিনে 60% নিবে সে, দেখছেন? বাকি 40% কি খালি ফাঁকা। তো ফাঁকা থাকলে তো জিনিসটা আমার খারাপ দেখা যাচ্ছে না, খারাপ দেখা যাবে। আমি
আর এখন মেইন ডিভের ভিতরে আমি একটা ডিভ নিলাম হচ্ছে নাম, আমরা কোনো ক্লাস বা আইডি ব্যবহার করতেছি না, এই জন্য তো এটা দৈর্ঘ্য দিলাম এত, প্রস্থ দিলাম 100 পিক্সেল। ঠিক আছে, কালার তো আছে, দেখেন এই যে দৈর্ঘ্য এত আর প্রস্থ এত। এখন আমরা আরেকটা ডিপ নিব, অথবা এই ডিপটাকে আমরা কপি করে নিই। এবার দুইটা ডিপ হয়ে গেছে সেম জিনিসের, একসাথে চলে আসছে না? জি ভাই একসাথে। এখন আমরা তো বুঝতেছি না যে আসলে আমাদের সেম কিনা। এখন যে এই যে প্লট লেফট, এটা বাদ দিয়ে দেন, দেখেন কি হয়। আছে, না চলে গেছে। প্লট লেফট মানে বাম থেকে সাথে, মানে একটা সাথে ডান দিয়ে দেবো। পুরো দৈর্ঘ্যটা ফিল আপ হওয়া পর্যন্ত একই লাইনে থাকবে, বুঝতে পারছেন? মানে সিরিয়াল মেনটেন করবেন না, কলাম আকার হয়ে যাবে। হ্যাঁ, কি জন্য বলেন এটা কেন হয় না? কারণ হচ্ছে ডিপটা হলো একটা ব্লক এলিমেন্ট, ঠিক আছে? তো সেই যে একটা ডিপ মানে কি পুরো একটা রো কে নিয়ে যাবে। এখন আপনি এটাকে আপনি আরেকভাবে করতে পারেন, সেটা হচ্ছে আরেকটা ট্যাগ ব্যবহার, আরেকটা প্রপার্টি, যেমন ডিসপ্লে ইনলাইন ব্লক। হ্যাঁ, এবার দেখেন কিনা, এবার দেখেন আসে কিনা, আসে না। আচ্ছা, ওইটা আমার ওই যে ডিসপ্লের ওগুলাকে ধরে নিছে। আচ্ছা, আমি এখানেও ব্যবহার করি। আমি এখানে ডিসপ্লে ইনলাইন ব্যবহার করতেছি। আচ্ছা, ও বুঝছি, এটা এখানে কাজ করবে না, এটা কারণ আছে। না, এটা এখানে কাজ করবে না, এটা আলাদা, এটা ইয়ের হিসেবে ধরে নিছি। তা আমি যদি এভাবে মনে করেন, এখন আমার দুইটা ডিপ একসাথে হয়ে গেছে না? জি ভাই। আচ্ছা, এখন দেখেন আমি যদি ফেডিং ইউজ করি তাহলে কি হবে? আমার ডিপের ভিতরে যে কন্টেন্ট গুলো আছে সেগুলো চেঞ্জ হবে। যেমন ধরেন আমার এই যে প্রথম ডিপ, হ্যাঁ, প্রথম ডিপের কন্টেন্ট গুলো একদম ডিপের সাথে লেগে গেছে। আমি বললাম যে ফেডিং লেফট হচ্ছে 20 পিক্সেল হয়ে যাও, আর সেম নিচে ডিপটাকেও বললাম যে ফেডিং লেফট তুমি 20 পিক্সেলে আসো, মানে 20 পিক্সেল বাম থেকে খালি রাখো, খালি রাখছে। ওকে, এখন আমি এই দুইটা ডিপকে আলাদা করাবো, মানে দুইটা একসাথে লেগে থাকবে, এটা আমার ভালো লাগতেছে না। আমি তাকে বললাম যে মার্জিন লেফট, মানে বাম দিকে, দ্বিতীয়টাকে বলে দিলাম যে তুমি, প্রথমটা তো আছে, তাকে সরানোর দরকার নেই, সে তো তার ভালো সঠিক জায়গা ফাঁকা নিয়ে গেছে। হ্যাঁ, আমি এই যে দ্বিতীয় ডিপটাকে বলবো যে তুমি একটু ওই ডিপ থেকে একটু সরে যাও, ডাইনে চলে যাবে। হ্যাঁ, তো আমি তাকে বললাম যে তুমি 10 পিক্সেল বাম দিক থেকে সরে আসো। সে কি করলো? তার থেকে 10 পিক্সেল গ্যাপ নিয়ে বানিয়ে দিল। এখন এদের মধ্যে কি হয়ে গেছে? একটা আলাদা মনে করেন অবস্থা তৈরি হয়ে গেছে। সো একটা আরেকটার সাথে এখন কি না সম্পৃক্ত না। তো আমি কি করলাম, এখানে আরেকটা ডিপ নিলাম, কপি পেস্ট। বুঝতেছি ভাই, একটু ভালো লাগতেছে। হ্যাঁ, বুঝতেছি তো, ভালো লাগতেছে। এখন দেখেন জিনিসটা হয়ে গেছে না? আপনার জিনিসটা হয়ে যায়। এখন আমরা ওই যে গ্রিড সিস্টেম করলে তখন এটা আর একটা ডিফারেন্ট হয়ে যাবে, তখন আর আমাকে এইভাবে ডিপগুলাকে এইভাবে মার্জিন টার্জিন ইউজ করা লাগবে না। আমি মনে করেন কল সিস্টেমের যে গ্রিড সিস্টেমটা আছে, গ্রিড সিস্টেমটা বলে দিব যে তুমি এভাবে এভাবে হয়ে যাও, বাস এভাবে এভাবে হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে ডিপ, এটা হচ্ছে ডিপের কাজ। আচ্ছা, এরপরে আছে স্প্যান। আচ্ছা, স্প্যানের কাজ, স্প্যানের অনেক কাজ আছে। স্প্যান মানে ইম্পর্টেন্ট, মোটামুটি সাইডের, ধরেন আমরা আমাদের এই যে সেকেন্ড ডিপের ভিতরে আমরা স্প্যান ট্যাগটা ব্যবহার করলাম। এটা হচ্ছে ফি ট্যাগ, একটু দূরে সরাইনি। ওকে, তাহলে বুঝতে সুবিধা হবে।
আচ্ছা, কারণ আছে আমাদের এই ডিভের থেকে ওই যে কন্টেন্ট গুলো হয়ে লাস্ট লাস্টে টিমের ভিতরে নিচে এই জন্য এখানে আমাদের এই আর যে এই যে টিমের ডিভের হাইট হচ্ছে 100, আমরা লাস্টের ডিভের হাইটটা একটু বাড়াই দিই, 150 দিই, তাহলে আমাদের এটা ডিভের ভিতরে থাকবে আশা করতেছি। ওকে, হ্যাঁ জি ভাই ওকে এখন দেখেন এই যে ব্লুটা ডিফারেন্ট না, জি ভাই মানে একটু ডিফারেন্ট দেখা যাচ্ছে না অন্যগুলোর চাইতে। হ্যাঁ 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 আবার এখানে দেখেন একটু ডার্ক গ্রিন, ঠিক আছে, মানে ডিফারেন্ট লেখাগুলোকে। তো এই জাতীয় কোনো জিনিসকে আপনি যখন মার্ক আপ করতে চাইবেন আলাদাভাবে বুঝাইতে চাইবেন, মানে যে এটা আমার এই কন্টেক্সটের সব ইম্পর্টেন্ট একটা জিনিস, হ্যাঁ, তখন সে আলাদাভাবে এটাকে কি করবে, ফোকাসড করবে। তো সেক্ষেত্রে আপনি স্প্যান ট্যাগটা ব্যবহার করতে পারবেন। এটাকে আপনি চাইলে স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে এটাকে কালার, ফন্ট, তারপরে এই জিনিসগুলোকে আপনি আলাদাভাবে স্পেসিফিক করে দিতে পারবেন, ঠিক আছে। আপনি যদি কিছুই না করেন তাহলে দেখেন এটার ডিজাইনটা কেমন আসে, একটু সেম টাইপেরই হবে, সেম, ঠিক আছে। কিন্তু আপনি যদি এভাবে, কালারটা চলে গেছে হ্যাঁ, মানে সেম হয়ে গেছে, মানে স্প্যান আমি যে এটা একটা ব্যবহার করলাম এটা কিন্তু বোঝা যাচ্ছে না। হ্যাঁ এটা আলাদা করে দেখানো যায় হ্যাঁ 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 নাজি, হ্যাঁ, না না হাইপেন ছাড়া হবে না, নিবে না, নিচ্ছে না আর কি, এই জন্য হাইপেন দিতে হয়েছে। এখন ওইটা তোমার হ্যালো রাষ্ট্র নিচ্ছে নেই নেই, এই জন্য হাইফেন নিতে হচ্ছে। সমস্যা নাই, ও কোথাও থেকে নিতে পারবে না। বাইরে কি আলাদা কোনো টিম আছে আরো হ্যাঁ সমস্যা নাই, আমি, হ্যাঁ, হুম, আচ্ছা ওগুলা তুমি, আচ্ছা আচ্ছা, এখন ওই যে তোমার সাইটে তুমি কি কি রাখতে চাচ্ছ ওই জিনিসগুলো আমাকে একটু টেক্সট, মানে ওই যে ডক করে কি কি সার্ভিস এগুলো একটু সিরিয়ালি আমাকে এটা দিয়ে দাও, তাহলে আমি, হ্যাঁ, আর যদি মনে করো স্পেসিফিক কোনো ওয়েবসাইটের লুক যদি দিতে চাও তাহলে ওই ওয়েবসাইটের এক্সাম্পলটা আমাকে দিয়ে দাও, তাহলে আমি শুরু করে দিই। হুম হুম, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। হ্যাঁ ভাই বলেন। ভাই কি আলাদা কোনো টিম আছে আপনার হ্যাঁ, আপনার কোনো টিম আছে টিম কি, মানে বলতে চাইছি মানে আপনারা মানে এই ডিজাইন বা ডেভেলপমেন্টের কোনো টিম আছে ও আচ্ছা, হ্যাঁ টিম তো আছে অবশ্যই আমাদের। সবাই কি বাংলাদেশি না বিদেশি আফওয়ার্কে একটা ওই যে জার্মানির একটা টিমের সাথে কাজ করি, আর এখানে আমাদের আবার পরিচিত ফ্রেন্ড সার্কেল আছে, এক একটা ইয়েতে কাজ করে, এই আর কি। আজকে ওই যে একটা ওয়েবসাইটে কাজ পেলাম, এই জন্য ওতে কাজটা বুঝে নিতে হচ্ছে। আচ্ছা যাই হোক, ওই যে আমাদের স্প্যানটা দেখেন, আমি এই স্প্যান আমি এটাকে অন্য এই জিনিসটাকে অন্যভাবে করতে পারি, সেটা হচ্ছে আমি ফন্ট ট্যাগের মাধ্যমে ব্যবহার করতে পারি, কিন্তু ফন্ট ট্যাগটা মনে করেন স্ট্যান্ডার্ড না, ঠিক আছে। স্ট্যান্ডার্ড ওইটা হচ্ছে আপনাকে স্প্যান ট্যাগের মাধ্যমে ইউজ করতে হবে। এখন আপনি এটাকে আলাদাভাবে গেলে আলাদাভাবে করতে চাইলে আপনি এটাকে ইয়ে করতে পারবেন, স্টাইল স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে আপনি এটাকে আপনার নিজের ইচ্ছা মতো কালার, ফন্ট এগুলো ইউজ করে ব্যবহার করতে পারবেন, বুঝে গেছে। মনে করেন এই যে ডার্ক, আমি গ্রে ইউজ করি, এটা নিচ্ছে না মনে, ডার্কটা ইউজ করতেছি, ফন্ট টন সবগুলো চেঞ্জ করতে পারবেন। ওকে, গ্রে চলে আসছে, এই আর কি। এটা হচ্ছে স্প্যানের ইউজ। এগুলো আসলে ওই যে কাজ করতে করতে তখন বুঝতে পারবেন আসলে কোনটা কি কাজ আপনার চাহিদা অনুযায়ী। যখন আগে হচ্ছে যে ওই ট্যাগের ধারণাগুলো নিয়ে নিলে বা নিয়ে রাখলে পরবর্তীতে আপনি আপনার লেআউট দেখলে আপনি বুঝতে পারবেন যে কোথায় কি ইউজ করতে হবে, ঠিক আছে। স্যাম্পল দেখলে যখন আপনাকে স্যাম্পল দিবে যে এই স্যাম্পল অনুযায়ী আমাকে সাইটে বিল্ড করে দেন।
ডিভার স্প্যান বুঝছেন? জি ভাই, বুঝছি ভাই। আচ্ছা, তো আমরা এই ডিভার স্প্যানের ভিতরে আমরা যে ক্লাসটাও দেখিনি, আমাদের যে ক্লাসটা আছে, ক্লাসটা কি? ক্লাসটা হচ্ছে ইন্ডিকেটর আর কি। আপনি যখন সিএসএস করবেন তখন কোন ডিপ, প্রত্যেকটা ডিপকে আলাদা আলাদা ইউনিক ইন্ডিকেটর দিয়ে আপনি চিহ্নিত করে রাখবেন। তারপর ওই ক্লাস অথবা হচ্ছে ওই ডিপ কে আপনি ধরবেন, ধরে ওই ডিপকে আপনার নিজের ইচ্ছা মতো স্টাইল করবেন। যেমন ধরেন আমরা এই জিনিসগুলোকে আমরা কপি করলাম, কাট করে নিলাম, এখানে আমরা একটা ক্লাস দিলাম, ক্লাসের নাম দিলাম যে FIRS ফার্স্ট। ওকে, তো এখন ক্লাসকে আমরা ক্লাসের ব্যবহার শিখবো আজকে। ক্লাসকে আমরা দুটো কি দিয়ে, ডট দিয়ে আমরা হেডের Dot। ভিতরে আমরা কি করবো, স্টাইল করবো, সিএসএস এর স্টাইল করব। আমরা এই যে স্টাইলের ইয়েটা শুরু করলাম, স্টাইলটা এলিমেন্টটা শুরু করলাম, শুরু করে আমরা এখানে এগুলো পেস্ট করে দিলাম। আমাদের এখানে তো অনেক কিছুই চলে আসছে, কারণ আমরা যে ডিরেক্টলি কপি করছি, আমাদের এটা প্রয়োজন নাই। আগে এগুলো পেস্ট করে নিই, পর আমরা এগুলো করব। সেকেন্ড ব্রেকেট। এখন দেখেন আমাদের ক্লাস, এই জিনিসটাকে আমরা কপি করে নিলাম, সরি কাট করে নিলাম। এখন দেখেন আমাদের ক্লাসটা কি ছিল, ফার্স্ট, ঠিক আছে। আর ক্লাসকে ডিক্লেয়ার করার জন্য ইউজ করতে হয় ডট। ডট। ক্লাসের নাম হচ্ছে FIRS, আইডি ডিক্লেয়ার তো হেড আইডির জন্য হচ্ছে হ্যাশ, হ্যাশ চিহ্ন দিয়ে আইডি কে ধরতে হয়, ঠিক আছে। তো আমরা হ্যাশ চিহ্ন, আমরা আইডি যেহেতু কাজ করি না, আমরা আইডি পরে দেখব। এরপর সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ, এটার ভিতরে আমরা কি করে দিব, পেস্ট করে দিব। আমরা এটা সৌন্দর্যের জন্য আমরা এটাকে এভাবে আলাদা আলাদা। ওকে, তো এখন আমরা এক কাজ করি, এই জিনিসটাকে আমরা কাট করে নিই, কাট করে সেভ করে নিই। এটা আমাদের কি প্রথম ডিভের জন্য না? দেখেন এলোমেলো হয়ে গেল না? হ্যাঁ। কি জন্য এলোমেলো হয়েছে? এই যে ফার্স্ট ডিভে কিছু নাই, একটা ক্লাস আছে, ক্লাসের জন্য কিছু করা হয় না, এই জন্য আগে যেটা ছিল সেটা পাই নাই। তা আমরা এখন এটাকে মনে করেন আবার কন্ট্রোল জেড দিয়ে নিয়ে আসি, কন্ট্রোল সেভ দিই, যে আমরা স্টাইল করতেছি কাকে, প্রথম এই ফার্স্ট নামের ক্লাসটাকে কি দিলাম, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ফেডিং লেফট দিলাম, উইথ দিলাম, আর হচ্ছে হাইট দিলাম, কন্ট্রোল সেভ দিলাম। এবার দেখেন আগের মতো হয়ে গেছে। তাহলে এটা স্ট্যান্ডার্ড হইলো না? এটার ভিতরে মনে করেন এই যে স্টাইল মিস্টার লেখা, দুনিয়ার কোড টোড লেখা, মনে করেন হিজিবিজি করার চাইতে একটা ক্লাস ধরে নিলাম আর তার একটা নাম দিয়ে দিলাম, তারপর আমি অন্য জায়গায় আমার কোডগুলো লিখলাম, বাস হয়ে গেল সেম কাজটা, ঠিক আছে। এত কিছু লেখা দরকার নেই, এক জায়গায় লিখলাম, এক জায়গায় লিখলে পুরোটা পায়। হ্যাঁ, এবার ধরেন আমি এটাকে কপি করলাম, কাট করে নিলাম, আমি এটাকে মনে করেন আইডি দিলাম, আইডি হচ্ছে মনে করেন সেকেন্ড লিখলাম, ঠিক আছে। আমি স্টাইলের ভিতরে আমি জানি যে আইডি ধরতে হলে কি লিখতে হয়, হ্যাশ, HECOND সেকেন্ড। ওকে, এটার ভিতরে আমি এটাকে পেস্ট করে দিলাম। আমি এটাকে মনে করেন যে কাট করে সরাই দিলাম, আর হচ্ছে আমার কই আসছে কিছু এলোমেলো হয়ে গেছে, ওটার সাথে মিক্স হয়ে গেছে, ঠিক আছে। এই যে মিক্স হয় নাই, ওই যে আমার 2 নাম্বার প্রথম, মানে ওই যে 3টে ডিপ ছিল না আমার প্রথম ডিপের ভিতরে, সেই ডিপের প্রথম ডিপটা এই যে কিছু নাই, শুধুমাত্র টেক্সট গুলো আছে, সেই টেক্সট গুলোকে নিয়ে নিছে। তা আমি হচ্ছে এটার ভিতরে আবার কন্ট্রোল জেড দিয়ে নিয়ে আসি, এবার দেখি আমার আগের অবস্থায় ফিরে আসছে। তাহলে ডিজাইনটা একটু সুন্দর হয়ে গেল না? মনে করেন কোড গুলো একটা অর্গানাইজড ওয়েতে চলে আসছে, আলাদা একটা জায়গায় চলে আসছে। হ্যাঁ, তো এইভাবে মনে করেন এখন দেখেন আপনি যে আমার প্রথম ডিভের এই ক্লাসটার ভিতরে H2 আছে, আমি চাচ্ছি H2 টাকে একটু ডিফারেন্ট করব। আমি কি করলাম, H2 টাকে কপি করলাম, কপি করে আমি কি করব, এখানে FIRS ফার্স্ট, এটার ভিতরে এটাকে দিয়ে দিলাম, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম। মানে কি প্রথম ডিপ ফার্স্ট নামের এই প্রথম ডিপটাকে ধরলাম, ধরে তার ভিতরে যে H2 আছে H2 টাকে ধরলাম। ওকে, ধরে আমি তাকে বললাম যে তোমার ফন্ট ওয়েট হবে 900, মানে একদম সর্বোচ্চ যেটা, মানে মোটা, ঠিক আছে।
ফন্ট, এরপরে হচ্ছে ফন্ট কালার ফ্যামিলি হচ্ছে রোবোটো, ঠিক আছে। কালার হচ্ছে মনে করেন গ্রিন, বলে দিলাম, ঠিক আছে। বলে দেওয়ার পর মানে রোবোটপ বানান কি ভুল হয়েছে? হ্যাঁ, রোবোটপ বানান কি ভুল হয়েছে? রোবোট একটা ফ্যামিলি, মানে একটা ফন্টের ফ্যামিলি আর কি, না ফ্যামিলিটা। না না না, আমি সেটা আপনি ওই যে ডগ ব্যবহার করেন না, ওয়ার্ডের ভিতর দেখেন না আপনি এখানে কত রকমের। ভাই সেটা না, আমি ফন্ট বুঝি, আমি সেটা বলিনি। হ্যাঁ হ্যাঁ একটি এডিটরে ফন্ট কি জিনিস, ফন্ট আমি বুঝি ভাই, সমস্যা না। তবে টেক্সট এডিটরে যখন লিখছে না, হ্যাঁ। ওটা কালারটা কেমন যেন, মানে যে আমরা ভুল কোড লিখলে বা ভুল না স্পেলিং করলে ও আচ্ছা, ওই যে যেরকম ব্লু দেখো আর এই যে এগুলো ওই যে অটোমেটিক্যালি এডিটরে ধরে নেয়, মানে ওই যে ডিফারেন্ট, মনে করেন এটা একটা প্রপার্টি, এটা একটা ভ্যালু, এটা হচ্ছে একটা ক্লাসের নাম, এটা হচ্ছে ডিরেক্টলি একটা মনে করেন ট্যাগ, ঠিক আছে। ভাই প্রসিডিউর ক্লাস, হ্যাঁ হ্যাঁ, প্রসিডিউর ক্লাস এটাকে সুডো সুডো কোড বলে আর কি। ছোট কোড। এখন দেখেন এই যে লন্ডনটা চেঞ্জ হয়ে গেছে না, হ্যাঁ হ্যাঁ, এভাবে আপনি আপনার প্যারাগ্রাফ ট্যাগটাকেও ধরতে পারেন সেম ভাবে। আপনি এখানে মনে করেন কমা ফি দিয়ে দেন, ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে। প্রথমে এখন ক্লাস দেখেন করলাম, তারপর একটা একটা কত করে ট্যাগ fee আছে করলাম, না, সব চেঞ্জ হয়ে গেছে। সব পিকে জি ভাই, ধরে নিছে। সব ধরে আপনি নিয়েছে। এটাকে এই হচ্ছে, না এটা একটু দেখি হয় কিনা। ইয়েস, না না হয় নাই, এটা এটা এইভাবে নিচ্ছে না। সো আমরা এইভাবে ধরি, তাহলে এবার নিবে। আচ্ছা এইভাবে হয়, কমা দিয়ে দিতে হবে, অথবা আপনি ডিরেক্টলি এটা না, এটাতে যদি প্রবলেম হয় এটা করা যাবে, দেখতে হবে জিনিসটা একবার। আপনি ডিরেক্টলি মনে করেন এই যে নট ফার্স্ট তারপরে বি। হ্যাঁ এভাবে ধরে নেন। আচ্ছা, কালার হচ্ছে আপনি এটাকে দিবেন রেড, তাহলে বুঝতে পারবেন। সবগুলো ধরে ফেলছে না। লন্ডন বাদ দিই। হ্যাঁ, এইচ ওয়ান। ফিটাকে এখন এটাকে আপনি আলাদা করবেন। একটা দিন দেবে এটা। হ্যাঁ, আপনি এটাকে আলাদা ধরেন, তাহলে আপনি এটার ভিতরে একটা আইডি জেনারেট করেন। আইডি হচ্ছে ফেরা, প্যারাগ্রাফ, তো আমরা এখানে ধরলাম যে ফেরা, ফেরা, ওকে। হয়নি কেন? ও আচ্ছা, ধরলাম একাধিক ইউজ হচ্ছে ভাই। ধরলাম তো আগে আরেকবার ইউজ হচ্ছে না। আইডি ধরলাম, এটা ও। দিলাম কিন্তু ক্লাসেরটা, এখন দেখেন হয়ে গেছে, বুঝে গেছে। জি ভাই। আচ্ছা ওকে, তো আজকে এ পর্যন্ত থাকলো, ঠিক আছে। ঠিক আছে, তো ভালো থাকবেন। হ্যাঁ এগুলো একটু মেলে দিয়ে দেন তাহলে ফেলতে। হ্যাঁ, মেলে দিয়ে দিচ্ছি, আর ওই যে ক্লাসটাও ইয়ে করে দিচ্ছি। ক্লাসে ইউটিউবে আপলোড